হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এপিজে আব্দুল কালাম এডুকেশন সেন্টার। রিসেন্টলি আমাদের ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলির যে ফলাফল সেটা কিন্তু প্রকাশিত হয়েছে। একটা দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এবং অপর দল কিন্তু ফলাফলে জয়লাভ করতে পারেনি, অর্থাৎ হেরে গেছে বেসিক্যালি। আমাদের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি, তিনি কিন্তু বলেছেন এরপরে প্রেস কনফারেন্স করে তিনি তার পোস্ট থেকে, অর্থাৎ মুখ্যমন্ত্রী পোস্ট থেকে কিন্তু রেজিগনেশন দেবেন না, অর্থাৎ তিনি তার পোস্টটা হোল্ড করে রাখবেন। তাহলে এমতো অবস্থায় যে দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তারা কি মুখ্যমন্ত্রী বা তারা কি সরকার গঠন করতে পারবে? আগামীতে আমাদের মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন, এই সমস্ত কিছু বিষয়ে আলোচনা করব। পাশাপাশি দেখব তিনি যদি রিজাইন না করেন তাহলে গভর্নরের কাছে কি কি পাওয়ার রয়েছে। এই সমস্ত কিছুই কিন্তু আমাদের কনস্টিটিউশনে বিভিন্ন আর্টিকেলের মধ্যে মেনশন রয়েছে। তাহলে বিভিন্ন আর্টিকেলগুলোর পার্সপেক্টিভে আমরা বোঝার চেষ্টা করি সিচুয়েশনটাকে। তো আর্টিকেল 163 এবং 164 এর বিষয়ে আলোচনা করে 163 এর মধ্যে কি রয়েছে, যে দেয়ার শ্যাল বি আ কাউন্সিল অফ মিনিস্টার হেডেড বাই দ্য সিএম টু গিভ এড অ্যান্ড অ্যাডভাইস টু দ্য গভর্নর। অর্থাৎ সর্বদাই সেখানে একটা কাউন্সিল অফ মিনিস্টার হতে হবে এবং সেটাকে হেড করবেন সিএম, অর্থাৎ চিফ মিনিস্টার, এবং তারা কি করবেন, এড এবং অ্যাডভাইস দিবেন গভর্নরকে। অর্থাৎ আর্টিকেল 163 অনুযায়ী আমরা বুঝতে পারছি যে কোনো একটা রাজ্যে সর্বদাই কাউন্সিল অফ মিনিস্টার থাকবে। এই পোস্টটা বা সিএম এর পোস্টটা কখনোই ভ্যাকেন্ট থাকতে পারে না। তারপরে আর্টিকেল 164 আমরা আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব যে এখানে কি বলে। আর্টিকেল 164 এর মধ্যে বেশ কিছু কিন্তু পয়েন্ট রয়েছে। তার মধ্যে একটা সাবক্লজ, আর্টিকেল 164 এর যে সাবক্লজ 1, সেটা আমরা দেখব। সেটা এখানে আমাদের রিলেভেন্ট। সেটা কি বলে, যে মিনিস্টার্স হোল্ড অফিস ডিউরিং দ্য গভর্নর প্লেজার, অর্থাৎ গভর্নরের যতক্ষণ ইচ্ছা ততক্ষণই কিন্তু এই পোস্টটা হোল্ড করে রাখতে পারে কাউন্সিল অফ মিনিস্টার বা সিএম। বেসিক্যালি এখানে গভর্নরের প্লেজার বলতে সেটাই বোঝানো হয় যে মেজরিটি কোন পার্টি রয়েছে বা কোন দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, সেটাই মিন করে গভর্নরের প্লেজার। অর্থাৎ যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে তারাই কিন্তু সরকার গঠন করবে। এবার বিষয়টা থাকলো যে মমতা ব্যানার্জি রেজিগনেশন করবেন না করবেন না, এটা পুরোটাই মানে এই সিচুয়েশনের সাথে ডিপেন্ড করছে না। অর্থাৎ মমতা ব্যানার্জি যিনি আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি যদি রেজিগনেশন নাও দেন, তাহলে যখন যে পার্টি অর্থাৎ বিজেপি দল যে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তারা যখন নিজের মুখ্যমন্ত্রী নির্বাচন করবেন বা গভর্নরের কাছে আপিল করবেন সরকার গঠন করার জন্য, তখন গভর্নর কি করবেন, মমতা ব্যানার্জিকে হয়তো রিজাইন করতে বলবেন। তিনি যদি রিজাইন করে নেন তো ঠিক আছে, না হলে তাকে ডিসকোয়ালিফাই করে দেবেন। এটা গভর্নরের ডিসক্রিশনারি পাওয়ার রয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম মমতা ব্যানার্জি যদি এখান থেকে রেজিগনেশন দেন বা না দেন, কোনোটাই এই সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে না। অর্থাৎ বিজেপি দল যে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তারাই কিন্তু সরকার গঠন করবে এখানে। পাশাপাশি এটা তোমাদেরকে জানিয়ে রাখি, এক্সামে একটা কোশ্চিন আসতে পারে যে কেয়ারটেকার গভর্নমেন্ট। সো কেয়ারটেকার গভর্নমেন্ট কি? কেয়ারটেকার গভর্নমেন্ট হলো যেই দলটা সংখ্যাগরিষ্ঠতা পায়নি, অর্থাৎ এখন যে টিএমসি দল সংখ্যাগরিষ্ঠতা পায়নি পশ্চিমবঙ্গের বিধানসভা ইলেকশনে, তাহলে এই যে কয়েকদিনের পিরিয়ড, যতদিন বিজেপি দল সরকার গঠন না করছে ততদিন এই যে কাউন্সিল অফ মিনিস্টার এবং সিএম আমাদের মমতা ব্যানার্জি রয়েছেন, এই গভর্নমেন্টটাকে বলা হয় কেয়ারটেকার গভর্নমেন্ট। ঠিক আছে, সো কেয়ারটেকার গভর্নমেন্ট বিষয়টা কি সেটা কিন্তু ইম্পর্টেন্ট, এক্সামের জন্য ইম্পর্টেন্ট, আর্টিকেল 163 164। পাশাপাশি সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে একটা সেম আর্টিকেল রয়েছে, কারণ আমাদের ফেডারেল স্ট্রাকচার রয়েছে, তাই না? আর্টিকেল 74, সেখানে বলা হয় দেয়ার শ্যাল বি আ কাউন্সিল অফ মিনিস্টার্স হেডেড বাই দ্য পিএম টু গিভ এড অ্যান্ড অ্যাডভাইস টু দ্য প্রেসিডেন্ট। এখানে যেমন গভর্নরের ক্ষেত্রে দেখলাম, সেখানে দেখবো আমরা প্রেসিডেন্টের ক্ষেত্রে। সো আশা করি তোমরা বুঝতে পারলে এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা ক্রাইসিস সিচুয়েশন তৈরি হয়েছে, সেটা আসলে কোনো ক্রাইসিস না, জাস্ট নর্মাল একটা সিচুয়েশন বলতে পারো। যেই পার্টি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তারাই সরকার গঠন করবে। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো, ইনফরমেটিভ লাগলে অবশ্যই কমেন্ট করবে। থ্যাংক ইউ।